আমি দেখলাম আমার স্ত্রীকে রাখা হলো সম্পূর্ণ উলঙ্গভাবে। তার হাত ও মুখ বেঁধে রাখা হয়েছিল। যখন মন্ত্রপাঠ শুরু হলো। আমাদের চ্যানেল মিস্টেরিয়াস স্টোরিটেলের কাজগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। মানুষ প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেক খুব ভুল কাজ করে। সেই ভুল কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভুডুতন্ত্র। প্রাচীন পৌরাণিক প্রথাকে হাতিয়ার হিসেবে পন্থা করে মানুষ অনেক ক্ষতি সাধন করে। চলুন আজকে এরকম একটা ভয়ঙ্কর গল্প শুনে নিই। আজকের গল্পটি লেখা অ্যাস্ট্রো হাজার কলমে, ভুডুতন্ত্র। অ্যালার্ম ঘড়িটা ক্রমাগত বেজে চলেছিল, তবুও পলাশের ঘুম ভাঙছে না। সময় পেরিয়ে যাচ্ছে দেখে পলাশের মা জোর করে তার ঘুম ভাঙালো এবং তারপর তাকে ঠেলে স্নানঘরে পাঠিয়ে দিল। প্রতিদিনের মতো আজকেও আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে পলাশ রওনা দিল কলেজের উদ্দেশ্যে। এটা পলাশের প্রতিদিনের গল্প। ঘড়ি ধরে 9:30টার ট্রেনে রওনা দেওয়া আর বিকেল 4:30 ট্রেনে বাড়ি ফেরা। শুধু শনি ও রবিবার ছুটি থাকে বলে তাকে কলেজ যেতে হয় না। ওই দুটো দিন সে বাড়িতে রেস্ট নিয়েই কাটিয়ে দেয়। বিকেল বেলাটা পলাশের বড্ড প্রিয়, কারণ ওই সময়টাতে সে চলে যায় বদ্যিপাড়ার বড় মাঠে এবং সেখানে পৌঁছে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে সারা বিকেলটা কাটিয়ে দেয়। মাঠে শুয়ে শুয়ে দেখে আকাশে বয়ে চলার সাদা কালো মেঘের ভেলা, বা কখনো মনের শান্তিতে ধ্যান করে। এই কাজ সে দিনে অন্তত একবার হলেও করে, বলা ভালো বিকেলেই বেশিরভাগ করে। সে দিনটা ছিল পূর্ণিমা, কিন্তু কালো মেঘ আকাশ এমন ভাবে ঢেকে দিল যে পূর্ণিমার চাঁদ দেখার জন্য খানিকটা দেরি করেই পলাশ বদ্যিপাড়া ছেড়ে বেরিয়েছিল। কারণ সেদিন মাঠে বসেই হোক বা ধ্যান করার জন্যেই হোক, মোট আধ ঘন্টা দেরি হয়ে গেছিল। পরিস্থিতি তার এই দেরি হওয়ার ব্যাপারটাকে আরো বাড়িয়ে দিল, কারণ হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামল। পলাশ কোনো বাড়ি বিকেলে ছাতা নিয়ে বেরোয় না। যখন বেরোয় ক্রমাগত বৃষ্টি হয়। আর আজ তো বাড়ি থেকে বেরোনোর আগে বৃষ্টির কোনো লক্ষণই দেখতে পায়নি সে। তা যাই হোক, কোনো রকমে পাশের একটা ভগ্নপ্রায় বাড়ির দরজার পাশে গিয়ে সে দাঁড়ালো। এই বৃষ্টি যেন এখনই থামতে চায় না। সে যেন আজ সারা রাত ছড়বে বলে ঠিক করেছে। অসহায় পলাশ বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে রইল সেখানে এবং মনে মনে ভাবল, একটু বৃষ্টিটা ধরলেই দৌড়ে বাড়ি ঢুকে যাবে। সে প্রায় এসেই পড়েছে, 10 মিনিট হাঁটলেই বাড়ি। হঠাৎ পলাশের সারা শরীরটা কেঁপে উঠল। বাড়ির খুব কাছ থেকে সে শুনতে পেল ফিকফিকে বিদঘুটে এক ধরনের হাসির শব্দ। হাসিটা আসছে খুব সম্ভবত বাড়ির উপরতলা থেকে। আশ্চর্যের বিষয় হলো বাড়িটা পরিত্যক্ত এবং উপরের অধিকাংশ জায়গায় ধসে পড়েছে। এরকম বিপজ্জনক বাড়ির ভেতর থেকে এমন অদ্ভুত হাসির শব্দ পেলে পলাশ কেন, যে কোনো লোকেরই ভয় লাগবে। তাছাড়া পলাশ একটু বেশি ভীতু। ভূত বলে যে কোনো কিছু আছে তা সে মনে প্রাণে বিশ্বাস করে এবং তাদেরকে ভয়ও পায়। ভালো করে উপরটা দেখতেই সে যা দেখল তাতে তার পক্ষে ওখানে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে উঠল। সে দেখল ভগ্নপ্রায় বাড়ির উপরে একটা জানলার বাইরে ঝুলছে একটা হাত এবং জানলার ভেতর থেকে জ্বলজ্বল করছে দুটো ভয়ঙ্কর চোখ। সে আর কিঞ্চিত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ওই বৃষ্টির মধ্যে ওখান থেকে দৌড়ে
বাড়ি চলে আসে। বাড়ি এসে হাঁপাতে থাকা পলাশের দিকে তাকিয়ে তার মা বলে উঠল, কিরে, এভাবে হাঁপাচ্ছিস কেন? কোথাও একটা দাঁড়াতে পারলি না? সেদিন রাতে পলাশের ঘুম এলো না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। পলাশের মা অবশ্য সবটা শুনে পলাশকে বলেছিল, দেখ, আরো বেশি বেশি করে হরর ফিল্ম দেখ। বললে তো শুনবি না। ঠিক হয়েছে। অজ্ঞতা একগাল মুখ নিয়ে সে চুপ করে রইল। পলাশের বন্ধু বলতে বিশেষ কেউ নেই। যারা রয়েছে তাদের সাথে পলাশের খুব একটা ভালো বন্ধুত্বও নেই। তাও এদের মধ্যে অতনুর সাথে মাঝে মধ্যে তার বেশ কথাবার্তা হয়। সে অতনুকে ফোনে পুরো বিষয়টা বলতে অতনু বলল, দেখ, ভিতরে হয়তো কোনো পাগল ঢুকে বসেছিল, নইলে ভূত বলে সত্যি কিছু হয় না রে। না রে ভাই, আমি স্পষ্ট দেখেছি ওরকম অস্বাভাবিক চোখ মানুষের হয় না। তুই বুঝলি কিভাবে যে ওটা মানুষের চোখ নয়? তুই কি বাড়ির ভেতর ঢুকে দেখেছিলিস? না, তা দেখিনি। তাহলে আগে দেখে আয়, তারপর বলবি। অতনু এরপর আর কিছু বলেনি। পলাশও ফোনটা রেখে দিয়েছিল। ঘটনাটা পলাশের মধ্যে একটু বেশি প্রভাব ফেলেছিল, যে কারণে দিনের বেশিরভাগ সময় সে ওই ব্যাপারেই ভেবে চলত। পলাশ ঠিক করল যে সে বাড়িটার ভেতরে গিয়ে দেখে আসবে, কারণ আশপাশটায় বাড়িঘর নেই বলে কারো থেকে সে বাড়িটার ব্যাপারে জানতে পারেনি। তাই সে ঠিক করল যে নিজেই গিয়ে দেখে আসবে। একদিন সন্ধে নামার আগে পলাশ বদ্যিপাড়ার মাঠ ছেড়ে এসে দাঁড়ালো সেই বাড়িটার সামনে। বিকেলের পড়ন্ত আলোয় বাড়িটাকে যেন এক প্রাগ ঐতিহাসিক প্রাসাদের মতো দেখাচ্ছিল। এক ঝলক দেখলেই বোঝা যায় যে বাড়িটা একসময় বেশ সচ্ছল ছিল। আজ সঠিক মেরামতের অভাবে বাড়িটির এই অবস্থা হয়েছে। বাড়ির সদর দরজা আস্ত থাকলেও সেই দরজা আটকানো যায় না। পারলে যে কেউ বাড়ির ভেতরে ঢুকে যেতে পারে। পলাশও তাই করল। ওই দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। বাড়ি তো নয়, যেন একটা আস্ত নরক। ভেতরটা ধুলো বালির স্তর পুরো ঢেকে ফেলেছে। তাছাড়া এদিক সেদিক আবর্জনায় ঠাসা এবং বিভৎস একটা গন্ধ চারপাশটা ছড়িয়ে রয়েছে। পলাশ ভাবল, কেন যে বেকার এই বাড়ির ভেতর ঢুকতে গেল সে? এর চেয়ে অন্য কিছু করলে বোধহয় ভালো হতো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেঝের এক পাশে সিঁড়ির ওপর সে বসে পড়ল। এরপর নিজের মনকে বোঝালো যে সে যা ভাবছে তা হয়তো পুরোপুরি ঠিক নয়। এমনও তো হতে পারে যে সেদিন অন্ধকারে এসে ভুল দেখেছে, অথবা অন্য কিছু দেখে সে ভয় পেয়েছে। মনে মনে যখন সেসব ভাবছে, তখন এর মধ্যেই সে একটা মৃদু শব্দ শুনতে পেল। এক নাগারে মন্ত্র উচ্চারণ করলে যেমন শব্দ শুনতে পাওয়া যায়, অনেকটা সেই রকম। কিন্তু শব্দটা খুব ধীরে ধীরে হচ্ছে। পলাশের একবার মনে হলো যেন শব্দটা আসছে এই বাড়ির দোতলার কোনো ঘর থেকে। এমনটা মনে হতেই সে ভাবল একবার উপরে গিয়ে দেখে আসবে। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে একটা অসম্ভব ভয় এসে দানা বাঁধল। কে যেন বলে উঠল পুরুষ কণ্ঠে, যাস না পলাশ, ওদিকে যাস না, পালা, তাড়াতাড়ি পালা। মনের সমস্ত বল একত্র করে পলাশ এক পা এক পা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এল।
বাড়ির উপরে পাশাপাশি মোট 2টো ঘর রয়েছে, যার মধ্যে একটা ঘরের দরজায় তালা দেওয়া ও বাকি ঘরের দরজার একটা পাল্লা কোনো কারণে উধাও হয়ে গিয়েছে। পলাশ সেই দরজার একটা পাল্লা সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভিতরটা একদম ফাঁকা, বলতে গেলে একটা ভাঙা চেয়ার ছাড়া আর কিছুই নেই। পলাশ ভেবে দেখল যে এটা বাড়ির সামনের দিকের ঘর এবং সেদিন যে নারী মূর্তি দেখেছিল সেটা ছিল পিছনের ঘর থেকে, কিন্তু পাশের ঘরটায় যে তালা দেওয়া। কি করবে ভাবছে এমন সময় কে যেন বলে উঠল, কে তুমি? এখানে কি করছো? সে দেখল দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে একজন প্রৌঢ় বয়স্ক লোক। বয়স আন্দাজ 50 বা তার হয়তো একটু বেশি হবে। দেহের গড়ন খাটো হলেও চেহারা দেখে বেশ মজবুত মনে হয়। কুচকুচে কালো লোকটার চোখগুলো দেখলেই ভয় করে ওঠে, কেমন যেন ঘোলাটে ধরনের। চোখের মণি দুটো যেন দেখা যায় না। পলাশ অপ্রস্তুতভাবে কথার জবাব দেয়, আমি পলাশ বাগচি, পাশের পাড়ায় থাকি। এ বাড়িতে এক মহিলাকে দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে, ঠিক সন্ধ্যাবেলায়। তার খোঁজেই। কথা শেষ হলো না তার আগেই লোকটা বলে উঠল, মহিলা? কিসের মহিলা? এই বাড়িতে কেউ থাকে না। আমি এ বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছি। এখানে থেকো না। তাহলে কি আমি ভুল দেখলাম? হ্যাঁ, তুমি ভুল দেখেছো। তারপর থেমে লোকটা বলল, যাও যাও, বাড়ি যাও, যাও বাড়ি যাও, বাড়ি যাও। অজ্ঞতা কোনো সুরাহা না করতে পেরেই সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তারপর নিরাশ হয়ে একবার উপরের দিকে তাকিয়ে বাড়ির দিকে রওনা দিল। সে চলে যেতেই লোকটার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। এরপর যে ঘটনাটা ঘটল তা থেকে স্পষ্ট বোঝা গেল যে পলাশের সাথে ঘটে যাওয়ার ঘটনাটা অবাস্তব নয়, কারণ লোকটা পাশের তালা দেওয়া দরজাটা একটা পাল্লা ঠেলে সরিয়ে দিতেই যে দৃশ্য দেখা গেল তা যেমন পাশবিক তেমনই নির্মম। সামনের ঘরের মেঝেতে বসে রয়েছে এ কোন প্রাণী? দেখলেই সারা শরীরটা শিউরে ওঠে। একটা মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর নরক যন্ত্রণা দিলে বোধহয় তার শরীরের এমন অবস্থা হয়। বোঝা গেল যে তালা দেওয়া দরজাটা চোখে ধুলো দেওয়ার জন্য তৈরি করা। আসলে এটা পুরোটাই একটা সাজানো দরজা। লোকটা পাশে পড়ে থাকা একটা ছোট্ট বেতের লাঠি নিয়ে সামনে বসে থাকা মানুষরূপী প্রাণীটার দিকে সজোরে 2 থেকে 3 বার চালিয়ে দিল এবং সাথে সাথে নির্বোধ শিশুর মতো কান্নার শব্দ ভেসে এলো তার মুখ থেকে। এ কি করছেন আপনি? প্রশ্নটা শুনে লোকটা পেছনে ফিরে দেখল পলাশ এসে দাঁড়িয়ে রয়েছে। সে একেবারেই ভাবতে পারেনি যে পলাশ আবার এখানে ফিরে আসবে। আরো সজাগ হলে বোধহয় ভালো হতো। তখন আপনাকে দেখে আমার সন্দেহ হয়। যতদূর শুনেছি এ বাড়ি বহুদিন ধরে পড়ে রয়েছে। এই বাড়ির মালিক যিনি, তিনি নিজেও এ বাড়ি সম্পর্কে আমায় যাবতীয় তথ্য দিয়েছিলেন। সেখানে তিনি আপনার কথা একবারও বলেননি যে আপনি বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তাছাড়া কান্নার শব্দটা কিন্তু নিচ থেকেও অল্প বিস্তর শোনা যাচ্ছে। তাই এবার বলুন, কে আপনি? লোকটা এবার বলা শুরু করলো, হ্যাঁ, তুমি যখন সব জেনেই ফেলেছ তখন তো তোমার বাকিটা বলতেই হবে। নিশ্চয়ই বলবো। তার আগে আমার দিকে একবার দেখো তো। এই কথা বলে
লোকটা একটা স্থির দৃষ্টি দিয়ে পলাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পলাশও লোকটার দিকে চোখ রাখতেই কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়ল। তারপর হঠাৎ সে গভীর ঘুমে ঢলে পড়ল। জ্ঞান ফেরার পর পলাশ দেখল যে তার হাত ও পা দুটোই চেয়ারের সঙ্গে বেশ আঁটো সাঁটো করে বেঁধে রাখা হয়েছে। তো বাবা, বাহ, জ্ঞান ফিরেছে দেখছি। তোমার জ্ঞান ফেরার অপেক্ষাতেই ছিলাম। এবার মন দিয়ে শোনো যেটা আমি বলছি। পলাশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু লোকটি তার আগেই মুখ বেঁধে দিল এবং বলল, আমার কথা বলার সময় অন্য কেউ কথা বলা আমি পছন্দ করি না, বুঝলে? বলে কিছুক্ষণ থেমে লোকটা আবার বলা শুরু করল। আমি ও আমার পরিবার খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি। ছোটবেলা থেকেই দায়িত্ব দেখতে দেখতে একটা সময় ঠিক করলাম এর শেষ হওয়া দরকার। কিন্তু কিভাবে সৎপথে, এখন যে কিছুই হয় না। সৎপথে থাকার দাম এই সমাজে কেউ দেয় না। আমিও আমার পরিবার সৎপথে চলার কোনো দাম পাইনি। চোখের সামনে মা ও বাবাকে কষ্ট পেয়ে মারা যেতে দেখেছি। অন্যদিকে অসৎ পথে আমার কিছু চেনা চেনা লোককে ফুলে উঠতে দেখেছি। কিন্তু আমি যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। না পেয়েছি দৈনন্দিন জীবনের চাহিদা ভালো করে মেটাতে, না ভালোভাবে জীবন যাপন করতে। ভাবলাম এভাবে চলতে থাকলে একদিন তো আমি না খেতে পেয়েই মরে যাব। আর সেদিনটা যাতে খুব দূরে নয়। মানুষটার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কি করে জানো? শেষবারের মতো সব শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে। এক্ষেত্রে আমিও ঠিক তাই করেছিলাম। এখান থেকেই আসল গল্প শুরু। ছোটবেলা থেকেই আমার তত্ত্বের প্রতি এক অগাধ বিশ্বাস ছিল। মাঝে মাঝেই মনে হতো বড় হয়ে তান্ত্রিক হব, তারপর দৈব বলে নিজের সমস্ত চাহিদাগুলো পূরণ করব। তবে এখন জীবনের বেশিরভাগ চাহিদা আমি পূরণ করতে সক্ষম হয়েছি। কিভাবে করলাম এবার শোনো, বলি তোমায়। তন্ত্রের নেশা আমায় নিয়ে গেলে শ্মশানের, এবং মনের ভেতর যা কখনো পুরনো মন্দিরে তান্ত্রিক হওয়ার লোক আমাকে তাড়া করে। এবং শুধু তাড়াই করতো না, তাড়া করেই বেড়াতো। কত কিছুই না শিখলাম, কিন্তু ঠিক যেন কিছু লাভ হচ্ছিল না। একদিন তারাপীঠের এক তান্ত্রিক আমায় বলল, তন্ত্র সাধনার পথ বড়ই কঠিন পথ, তবে তুই যদি এই পথে সফল হোক তাহলে তোর হাতে আসবে এক অভাবনীয় ক্ষমতা। সেই ক্ষমতার দ্বারা তুই তোর ইচ্ছাগুলো সহজে পূরণ করতে পারবি। শোন, তন্ত্র সাধনা কোনো একটা পথের সীমাবদ্ধ নয়, এর অনেক পথ রয়েছে। এই পথে তুই আর এগোস না। তার চেয়ে ভালো তুই ভূততন্ত্রে মনোনিবেশ কর, ওতেই তোর কপাল খুলবে। যাবতীয় তথ্য তুই আমার শিষ্য মজিদের কাছ থেকে পেয়ে যাবি। এর জন্য তোকে আফ্রিকা মহাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
যেমনটি কথা তেমনটি কাজ। গুরুজি আমায় আফ্রিকায় পাঠালেন। পাঠানোর আগে শুধু বললেন, সব কাজেরই তো একটা পরিশ্রমিক লাগে, এক্ষেত্রেও কিন্তু সেটা তোকে দিতে হবে। আজ্ঞা করুন। তিনি শুধু জানালেন যে সময় আসলে থানাকে ঠিক তিনি নিয়ে নেবেন। এরপর তার সাথে আমার আর বিশেষ কথা হয়নি। আমি তারপর আফ্রিকায় চলে আসি। সাধুকের দল আমায় আফ্রিকায় এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিয়ে এলো, যে গ্রামে না রয়েছে বৈদ্যুতিক আলো, না রয়েছে কোনো জিনিসপত্র। সেখানকার খাদ্যের মানুষগুলোরও জীবনযাত্রা ছিল খুব নিম্নমানের। এমনই এক গ্রামে বাস করতেন এক তান্ত্রিক, গুরুদেবের শিষ্য মজিটো। তাকে যখন সাধকের দল আমার ব্যাপারে সবটা বিস্তারিতভাবে জানালো, তখন সে আমায় বলল, ভুরুতন্ত্রের যে মানসিক বল, ধৈর্য ও একাগ্রতা লাগে তা কি তোমার মধ্যে রয়েছে? আমি বললাম, এই কাজে আমি আমার সবটা দিতে প্রস্তুত। আমার কথা শুনে সে ফিক ফিক করে হেসে বলল, বেশ বেশ, তবে তাই হোক, তুমি আজ বিশ্রাম নাও, 2 দিন পর থেকে আমাদের কাজ শুরু হবে। এরপর ঠিক 2 দিন পর থেকেই আমার তন্ত্র শিক্ষা শুরু হলো। ধীরে ধীরে আমি শিখলাম তন্ত্রের বিভিন্ন ধরনের কলা কৌশল। তোমারা জেনে রাখা উচিত যে ভুডু তন্ত্র হলো আমাদের দেশ এর থেকে বহু দূরে অবস্থিত আফ্রিকা মহাদেশের তন্ত্র। এই তন্ত্রক্রিয়ার নিয়মগুলি সত্যি বলতে একদম আলাদা। ম্যাজিটো বলেছিল তা হলো জাদুবিদ্যার এক নিকৃষ্ট রূপ। অনেকে এটিকে কুসংস্কার বলেও মনে করে। এই ক্রিয়ার আচার অনুষ্ঠানে বর্বরতা পেয়ে প্রকাশ পায়। এটি বিশেষত হাইতির নিগ্রোদের মধ্যে প্রচলিত হলেও কিছু পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রে এর নিদর্শন পাওয়া যায়। বুঝলে বাবু, আফ্রিকার বর্বরতার অন্যতম যে একটা প্রধান রূপ, সেটার হিসেবে এই তন্ত্রের উল্লেখ করা যায়। মানুষের যে প্রতি অকথ্য অত্যাচার বাবু, শোষণ ইত্যাদি থেকে মুক্তি পেতে সেই সময়কার দাসদাসীরা শরণাপন্ন হয় তাদের কল্পিত ঈশ্বরের কাছে। এবং কুসংস্কারে বলো বা সত্যি, তারা যে অনেকাংশে শোষণ থেকে অব্যাহত ছিল তা কিন্তু তারা পেয়েছিল। যদিও এর জন্য তাদের নরকে নামতে হয়েছিল, কিন্তু তারা সফল হয়েছিল। মজিটো আমার ভুরু শেখানোর পাশাপাশি তার থেকে 3টে বিশেষ ক্ষমতা দিয়েছিল। বিশেষভাবে নিয়ম মেনে প্রয়োগ করতে পারলেই সাধক যাকে চায় তাকে সম্পূর্ণভাবে তিলে তিলে মেরে ফেলতে পারবে। শত্রুকে মুহূর্তের মধ্যেই বশ করে ফেলতেও পারবে। এবং সর্বোপরি সাধক চাইলে অনেক ধন দৌলতের অধিকারী হয়ে উঠতে পারবে। এই ছিল 3য় ক্ষমতার জন্যই আমার আফ্রিকাতে যাওয়া। এবং আমি যখন এই 3 ধরনের ক্ষমতা আয়ত্ত করে ফেললাম, তখন একদিন মেজরটিও আমায় জানালো যে এবার আমায় তাদের পারিশ্রমিক দিতে হবে। আমি শুধু তাদের পারিশ্রমিকই নয়, আমার সেই গুরু অর্থাৎ তান্ত্রিকের পারিশ্রমিকও একসাথে দিতে হবে। আমি যখন বললাম কি পারিশ্রমিক, তখন সে যা বলল তা শুনে
আমি পুরোপুরি চমকে গেলাম। সে বলল, তোমাকে তোমার কাছের কাউকে আমাদের উপহার স্বরূপ দিতে হবে। আমি বললাম, যেটা সম্ভব কিভাবে? আমার তো 3 কুলে কেউ নেই, বাবা ও মা দুজনেই গত হয়েছে। তা প্রায় 1 বছর হতে চলল। মেজিটো বলল, তা বললে চলবে না। পারিশ্রমিক না দিলে তুমি তো তোমার সমস্ত অর্জিত ক্ষমতা হারিয়ে ফেলবে। তবে কি এর কোনো উপায় আমাকে আপনি বলে দিতে পারবেন? নিশ্চয়ই উপায় একটা আছে, আর তা হলো তোমার এখানকার কোনো এক রমণীর সাথে বিয়ে করতে হবে। তারপর যখন তোমাদের কোনো সন্তান হবে তখন তাকে নিয়ে তুমি তোমার দেশে রওনা দেবে, আর তোমার স্ত্রীকে আমাদের উৎসর্গ করবে। তার কথা শুনে কোনোই উপায় না পেয়ে আমি মজিটোর প্রস্তাব গ্রহণ করলাম। এবার ওখানকার কৃষাঙ্গ মহিলার সাথে আমার বিবাহ এবং যথারীতি 1.5 থেকে 2 বছর সংসার করার পর আমাদের একটা কন্যা সন্তানও হয়। কতমতো সেই কৃষ্ণাঙ্গ মহিলা যাকে আমি বিয়ে করি তাকে মেজিটোর হাতে তুলে দিয়ে আমি দেশে ফিরি। চলে আসার আগে 1 মাস ধরে ভুটুবিদ্যার এক নরকীয় ঘটনা সেবা দেখেছিলাম। আমার স্ত্রীকে নিয়ে তারা কি করেছিল জানো? তাকে তারা তাদের স্বার্থ সিদ্ধির কাজে লাগিয়েছিল। একদিন দেখলাম আমার স্ত্রীকে ধরে এনে বেঁধে রাখা হলো। সেই ঘরে আমি ও মেজুটি ছাড়া আর কেউ ছিল না। তার একজন অনুগামী যে তাকে সাহায্য করছিল। ঘরের সামনে মেঝেতে হলুদ ও লাল রঙের এক ধরনের যন্ত্র অঙ্কন করা হয়েছিল, আর তার আশেপাশে ছড়িয়েছিল সেখানকার কিছু নাম না জানা সামগ্রী। একটি বিশ্রী দেখতে পুতুল, কতগুলি পেরেক, রং বেরঙের সুতো, আরো অনেক কিছু। সেগুলোর নাম আমার ঠিক জানা ছিল না। আমি দেখলাম আমার স্ত্রীকে রাখা হলো সম্পূর্ণ উলঙ্গভাবে। তার হাত ও মুখ বেঁধে রাখা হয়েছিল। যখন মন্ত্রপাঠ শুরু হলো, হঠাৎ দেখলাম সারাটা ঘর কেমন যেন গুমোট হয়ে গেল। ঘরের মধ্যে অন্ধকারে ফুটে উঠল এক হলুদ বর্ণের আলো। সেই আলোই দেখলাম মেজুটু পুতুলটার গায়ে বিধে দিচ্ছে বেরেক, যার একদিকে ভেদ করে যাচ্ছে পুতুলটির এদিক থেকে ওদিকে। ঠিক তার যেন সেই পরেই চোখে পড়ল আমার স্ত্রীর নরক যন্ত্রণা। হঠাৎ মেজুটু বলে উঠল, তুমি যত কষ্ট দিতে পারবে ততই তোমার লাভ। যন্ত্রণা ও কষ্ট তোমার ইচ্ছা পূরণ করবে, এবং এর জন্য তোমার দরকার একজন মানুষের। ঠিক এই কারণেই আমি তোমাকে সেদিন এই প্রস্তাব দিয়েছিলাম। সবটা যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম এই দম্ভের আসল উদ্দেশ্যটা কি। কটা দিন সেখানে ছিলাম, দেখতাম প্রতিদিন সেখানে তার উপর অত্যাচার চলতো। আসলে শুধু আমার স্ত্রী সেই একা ছিল তা নয়, এরকম আরো বেশ কয়েকজন নিগ্রো মহিলা ও পুরুষকে তারা ওরকম অন্ধকার বদ্ধ করে এনে তাদের উপর কুৎসিত অত্যাচার চালাতো। এসব যে একদিন কুসংস্কার তা আমিও এক সময় ভেবেছিলাম, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। কারণ আমি তখন এর কিছুই জানতাম না। এই কাজের ফল যে পাওয়া যায় আমি তার প্রমাণ। এই দেখো না, তোমার চোখের সামনে তুমি যাকে দেখছো সে আর কেউ না হলে আমার নিজের মেয়ে, যাকে ব্যবহার করে আমি আমার
অনেক কাজ করতে পেরেছি, যেমন আমার শত্রুদের বিনাশ করা, প্রতিবেশীদের বশ করে তাদের থেকে টাকা নেওয়া, এরকম আরো আরো অনেক কিছু। এসব করে আমি আনন্দ পেয়েছি। পলাশ যতই এসব শুনছিল ততই অবাক হচ্ছিল। কি করে একটা মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে তাই ভাবছিল। বোধহয় কিছু কিছু মানুষ পারে, আর তারা হয়তো মানুষ নয়, নরক থেকে উঠে আসা কোনো ভয়ঙ্কর জীব, যারা পৃথিবীর মানুষদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কি ভাবছো তুমি? আমি কতটা নৃশংস এই ভাবছো? হ্যাঁ, আমি নৃশংস, আমি শয়তান। আমি টাকার জন্য আরো অনেক নিচে নামতে পারি। কথা বলতে বলতে লোকটা পলাশের মুখটা খুলে দিল এবং তারপর পলাশ বলল, ভগবান আছেন এবং তিনি এর বিচার করবেন। তুমি তোমার এই জঘন্য কাজের জন্য উপযুক্ত শাস্তি পাবে। পলাশের কথা শুনে লোকটা হাসল আর বলল, তা ঠিক বলতে পারবো কিনা জানি না, তবে শাস্তি পেলে তুমিও সেই শাস্তির ভাগীদারি হবে, কারণ এরপর থেকে তুমিও যে আমার কাজের সঙ্গী হবে। লোকটার কথা পলাশের কানে লাগলো। কেন এরকম বলছে বুঝতে পারল না, আমতা আমতা করছিল। এমন সময় হঠাৎ লোকটা বিড়বিড় করতে করতে চোখ দুটো কয়েকবার ছোট বড় করল এবং ফু দিয়ে কি সব যেন করল। লোকটা কি করলো বোঝা গেল না, কিন্তু পলাশ ঠিক তারপরেই অজ্ঞান হয়ে গেল। প্রায় 10 থেকে 15 মিনিট পর যখন তার জ্ঞান ফিরল, তখন দেখা গেল জ্ঞান ফিরে সে সেই লোকটার সাথে সাথে তার কাজ করছে। অর্থাৎ লোকটা মন্ত্র বলে তাকে বশ করে নিয়েছে। পরের ঘটনাটা যা ঘটল তা যেমন নৃশংস তেমনি অমানবিক। লোকটা মেয়েটাকে আবার লাঠি দিয়ে কয়েকবার মারল এবং বাইরে নিচে স্নান ঘরে নিয়ে গিয়ে তাকে স্নান করাল। তারপর ঠিক ওইভাবেই তাকে উপরে নিয়ে এসে মন্ত্রের দ্বারা একটা তন্ত্রক্রিয়া করার পর সামনে বসিয়ে দিল। মেয়েটাকে দেখে বোঝা গেল যে সে নিজের মধ্যে নেই। কতদিন ধরে সে এই অত্যাচার সহ্য করে আসছে তা বলা খুব কঠিন। ভগবান বোধহয় বিষয়টা এড়িয়ে চলছেন, বা হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছেন যখন তিনি এর বিচার করবেন। আমার এক কাকা ছিল, খুবই নিষ্ঠুর। বাবা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন তাদেরকে খুব কষ্ট দিয়েছিল। যেহেতু আমরা ছিলাম খুবই গরিব, আমাদের রুখে দাঁড়ানোর ক্ষমতা ঠিক ছিল না। শয়তানটা সেই সুযোগ নিয়ে আমার বাবা মাকে দিনের পর দিন ছোটখাটো বিষয়ে অপমান করে গেছে। আজ সময় এসেছে তাকে এর যোগ্য জবাব দেওয়ার। এই বলে সে মাটিতে হাত দিয়ে কি সব যেন নকশা আঁকতে লাগলো এবং মনে মনে জপতে লাগলো কিছু মন্ত্র। পলাশ তার মধ্যে নেই, তার চেতনা তখন হারিয়ে গেছে। সে শুধু ছোট শিশুর মতো ফ্যাল ফ্যাল করে সবটা দেখতে লাগলো। কিছুক্ষণ পর লোকটা বলল, আজ রাত থেকেই শুরু হবে কাকা ও কাকার বংশের ধ্বংসলীলা। তারা তাদের চরম ফল ভোগ করবে। আজ রাতেই শয়তান আসবে এবং আমার মেয়ের শরীরে আশ্রয় নেবে। তবে এই কাজ আমাদের খুব যত্ন নিয়ে করতে হবে, কারণ একটু ভুল হলেই যে বিপদ ঘটে যাবে, এতে আমাদের ক্ষতি হতে পারে। শত্রু
পুত্রকে যে মারার জন্য ঠিক সময়ে যদি কোনো বাধা পায়, তবে তা ঘুরে গিয়ে আমাদের দিকেই চলে আসবে। তবু আমি আজের শেষ দিকেই ছাড়বো। তখন মাঝরাত। চন্দনা তাদের খাবার বাসনগুলো মেজে নিয়ে ঘরে যাওয়ার উপক্রম করছিল। এই বাড়িতে সবাই দেরি করে শুতে যায়। রাত 1টা না হলে কারোর ঘুম আসে না। কাজ সেরে সবেমাত্র ঘরে ঢুকবে, হঠাৎ সে শুনতে পেল বাড়ির পিছন দিক থেকে কুকুরগুলি সব একসাথে ডেকে উঠল। তারপর আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বিষয়টা তার কেমন যেন লাগলো। তাই সে যখন বাইরে বের হলো, তখন দেখতে পেল যে এক বিশাল ছায়ামূর্তি পিছন দিক থেকে এসে রাস্তার উপর পড়েছে। এখানে বলে রাখা ভালো যে চন্দনা খুব সাহসী। তার মনে ছোটবেলা থেকেই কোনো ভয় কাজ করে না। বাড়ির সবাই তার এই ভারী মেজাজের কাছে খানিকটা ভয় করেই চলে। তবে মেয়েটা খুব সৎ ও দয়ালু মনে। বিষয়টা ভালোভাবে দেখার জন্য যখন সে বাড়ির পিছন দিকটা গেল, তখন স্পষ্ট দেখল একটা 14 কি 15 বছরের একটি কিশোরী মেয়ে তাকে দেখে সরে গেল। এটা দেখে চন্দনা বেশ অবাক হলো এবং মনে মনে বলল, এত রাতে এ আবার কে এলো? সে যদি তখন বাড়ি ফিরে আসতো তাহলে বোধহয় খুব ভালো হতো, কারণ তার এই সাহসিকতাই তার জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাড়ির পিছনে যখন সে পৌঁছলো, তখন সে যা দেখল তা দেখেই সে তার অর্ধেক জ্ঞান হারালো। চোখের সামনে যেখানে যে জিপটা বসেছিল সেটা আর যাই হোক কোনো মানুষ নয়, তা সে ভালোভাবে বুঝে গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আর বিন্দু মাত্র সময় না দিয়েই জিপটা চন্দনার শরীরটা ছিন্ন ভিন্ন করে দিল। প্রায় ঘন্টাখানেক অতিক্রম হয়ে যাওয়ার পরেও যখন মা আসছে না, তখন চন্দনার ছোট মেয়ে ললিতা ও তার স্বামী ঘনশ্যাম বাইরেটায় বেরিয়ে চারিদিক তাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা সব দিক দেখে নিল, কিন্তু তবুও তার খোঁজ পেল না। পরদিন সারা পাড়ার মধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি হলো। গুপ্ত বাড়ির বউ নিখোঁজ। এরপর থানা, পুলিশ সব কিছু হলো। সপ্তাহখানেক কেটেও গেল, কিন্তু তবুও তার কোনো হদিশ পাওয়া গেল না। বাড়ির সবাই খুব ভেঙে পড়ল। তাদের বাড়ির একমাত্র বউ এইভাবে হারিয়ে গেল দেখে সবাই খুবই দুঃখ পেল। গুপ্ত বাড়িতে সব মিলিয়ে মোট 5 জন সদস্য ছিল। বাড়ির কর্তা রামমোহন গুপ্ত, তার স্ত্রী রমা, ছেলে ঘনশ্যাম, তার স্ত্রী চন্দনা ও তাদের একমাত্র মেয়ে তুলি। এখন গুপ্তি বাড়ির সদস্য সংখ্যা 4 জন। পলাশ ও সেই লোকটা ইতিমধ্যে খবর পেয়ে গেছে যে গুপ্ত বাড়ির বউ নিখোঁজ হয়েছে, এবং তার নিখোঁজ হওয়ার কারণ যে কি তা তারা খুব ভালোভাবে জানে যে চন্দনা আর বেঁচে নেই, সে গেছে শয়তানের পেটে, যেখান থেকে সে আর কখনোই ফিরে আসতে পারবে না। আনন্দ উল্লাসে লোকটা মাটিতে গড়াগড়ি খেতে লাগলো আর বলতে লাগলো, মরবে মরবে মরবে, সবাই মরবে, এরপর এক এক করে সবাই মরবে। শয়তান সবাইকে শাস্তি দেবে, শয়তান সবাইকে শাস্তি দেবে, সবাইকে শাস্তি দেবে শয়তান। কাউকে ছাড়বে না,
কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। যত হাসি তত কান্না, এই কথাটা যে কতটা সত্যি তার লোকটা এবার হাড়ে হাড়ে টের পেল। সঠিক সময়টা এলো এবং অন্য রকম ভাবেই এলো। ঈশ্বর মনে হয় এই সময়ের অপেক্ষাতেই ছিলেন। একদিন রাতে তুমুল বৃষ্টি হচ্ছিল, চারিদিক বৃষ্টিতে ভেসে যাচ্ছিল, প্রকৃতি যেন তার রোষ ঢেলে দিচ্ছিল। এমনই এক দুর্যোগের রাতে বাড়ির সবাই সেদিন অন্যান্য বাড়ির তুলনায় একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। বাইরে থেকে হঠাৎ দমাদ্দম শব্দে কি একটা ভেঙে পড়ল দরজার উপর। ঘনশ্যাম তড়িঘড়ি উঠে দরজা খুলে দেখল কিছুই ভাঙেনি, শুধু বাইরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। চারিদিক আরেকবার ভালো করে দেখে যখন সে ঘরে ঢুকতে যাবে, তখন ঘনশ্যাম দেখল বাইরে রাস্তার উপর ল্যাম্পপোস্টের নিচে একজন মেয়ে শুয়ে রয়েছে। সম্ভবত মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। সে ভাবল হয়তো দুর্যোগের মধ্যে পড়ে তার কোনো বিপদ হয়েছে। এই ভেবে সে চটজলদি ছাতাটা নিয়ে গিয়ে সেখানে দাঁড়ালো। সে দেখল মেয়েটা উপর হয়ে রাস্তার উপর শুয়ে রয়েছে। একটা বিষয় থেকে ঘনশ্যাম তাজ্জব হলো যে মেয়েটার সারা শরীরে কোনো কাপড়ের অংশ নেই, সে পুরোপুরি উলঙ্গ। বিষয়টা নজরে আসতেই তার কেমন যেন লাগলো। তারপর ব্যাপারটা এড়িয়ে গিয়ে সে যখন মেয়েটাকে ধরে সামনের দিকে ঘোরালো, তখন হঠাৎ করে দেখল যে মেয়েটা তার মুখের হাসিটা চওড়া করল এবং মুহূর্তের মধ্যে তার শরীরটা এক ভয়ানক জীবে পরিণত হল। ঘনশ্যাম শুধু একবার ঢোক গিলল এবং তারপরেই সেই জীবটা তাকে নিয়ে পিছনের জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণ পর যখন ললিতার ঘুম ভাঙল, তখন সে দেখল যে পাশে তার বাবা নেই আর দরজাটা খোলা রয়েছে। সে ভাবল বাবা হয়তো কোনো কাজে বেরিয়েছে। বিছানা থেকে উঠে যখন সে ঘরের বাইরে বেরোলো, তখনও বৃষ্টি অনবরত হয়ে চলেছে। বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখল, কিন্তু তবুও যখন সে তার বাবাকে দেখতে পেল না, তখন তার খুব ভয় হলো। সদ্য মা হারানো মেয়েটার মন বাবার জন্য ব্যাকুল। সে দেখল যে তার বাবা দাঁড়িয়ে রয়েছে আর ঘরে ঢুকতে যাবে, ললিতা, তখন হঠাৎ সে শুনল তার বাবার কণ্ঠস্বর। এসো একবার। ললিতা দৌড়ে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, তুমি এখানে কি করছো? তুমি তো পুরো ভিজে গেছো, এখনই ঘরে চলো। বলে যেই না সে তার বাবার হাত ধরে তাকে নিয়ে যাবে, অমনি দেখল তার বাবার শরীরটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে এক ভয়ঙ্কর জীবে পরিণত হলো। এই দৃশ্য দেখে ললিতা খুব ভয় পেয়ে গেল আর শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে লাগলো। কোনো রকমে ঘরে ঢুকে সে যখন দরজা বন্ধ করতে যাবে, তখন সেই জীবটি তাকে ঠেলে দূরে ছিটকে সরিয়ে দিল। ললিতা ধপাস করে মেঝেতে পড়ে গেল। জীবটা যখন ললিতাকে তার ধারালো নখগুলো দিয়ে মারতে যাবে, ঠিক সেই সময় কোনো একটা বাধা পেয়ে সে থমকে গেল। ঘরের দরজার সামনে ললিতার ঠিক মাথার উপরে রাখা এক মূর্তির দিকে তাকিয়ে সে গজগজ করতে লাগল। সেই মূর্তির এমনই তেজ যে জীবটা আর সহ্য করতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করেও যখন সে কিছু সুবিধা করতে পারল না, তখন সে চলে গেল। জীবটা চলে যেতেই ঘরের ভিতর প্রবেশ করল ললিতার দাদু রামমোহন বাবু। সঙ্গে সঙ্গে ললিতাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই বেঁচে গেলি মা, আজ খুব জোর বেঁচে গেলি। রামমোহন বাবুর স্ত্রী
রমাদেবী বললেন, এইসব কি হলো গো? কে আমাদের এরকম ক্ষতি করলো? রামমোহন বাবু বললেন, তা তো আমি জানি না, তবে এটুকু জানি যে লাফিং বুদ্ধ আমার মা ললিতাকে বাঁচিয়ে দিল। এই মূর্তি খুব পুরনো, বলতে গেলে আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন চীন দেশে ভ্রমণ করেছিলেন, সেখান থেকে তিনি এই মূর্তি পান। এটি বুদাই নামেও পরিচিত। এই মূর্তি গৃহের সুখ শান্তি বজায় রাখা ছাড়াও যে কোনো ধরনের অশুভ শক্তিকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। রামমোহন বাবুর কথা শুনে রমাদেবী একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনজনেই এরপর উপরের তাকে রাখা মূর্তির দিকে একবার করে তাকালো। মূর্তিটি তখনও হাসি মুখে হাতে একটি দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে সেই রাতেই শয়তান স্বরূপ জীবটা পলাশ ও সেই লোকটার প্রাণ নিল। কারণ সে যে তার পথে বাধা পেয়েছে এবং নিয়ম মতো তার কাজে সে যদি বাধা পায় এবং সেই কাজে সফল না হয়, তাহলে সে ঘুরে গিয়ে তাদেরই প্রাণনাশ করে যারা তাকে দিয়ে এই কাজ করায়, এবং সেই কাজে সফল না হয় তাহলে সে হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।